আওয়ামী লীগ না থাকার কারণে কি হচ্ছে, রাজনীতির যে ব্যালেন্সটা তো নষ্ট হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাচ্ছে, রাজনীতির বোধ বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আজ যদি গণতন্ত্র বলতে এটা ভারতের কথাই চিন্তা করেন, ইংল্যান্ড আমেরিকা আছে, এখানে সোসাইটি আপনি বার্নি স্যান্ডার্সের মতো মানুষ, বারাক ওবামার মতো মানুষ, সমস্ত মানুষগুলো এই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে যে সে যে কাজটা করছে এটা ভালো করেনি। তো এই হলো গণতন্ত্র। এখন সেই গণতন্ত্র প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার মতো করে বলতে দিতে হবে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে তার একটা মূর্তি বানায় যেভাবে লাথি গুঁতা দিচ্ছে নিউ ইয়র্কের রাস্তাতে, এটা বাংলাদেশে যদি করা হয় আমরা এটা অ্যালাউ করবো না। তো যার জন্য গণতন্ত্রের জন্য সব পক্ষেরই মানে তার মনের মধ্যে যা আছে আচ্ছা মতো বলতে দিতে হবে, আচ্ছা মতো বলতে দিতে হবে। তার জন্য আসলে আওয়ামী লীগের উপস্থিতি খুবই জরুরি। কিন্তু আওয়ামী লীগ যদি না থাকে তাহলে এই সংঘর্ষের কারণে কি হচ্ছে, রাজনীতির সৌন্দর্য, ব্যাকবোন যা কিছু আছে, ক্যারেক্টারিস্টিক সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগ ফিরে আসলো এই অবস্থার মধ্যে, ভঙ্গুর অবস্থার মধ্যে, তার ক্ষতি ছাড়া লাভ হবে না। আবার এখন যে মানে এখন আমরা যে পর্যায়ে পড়ছি, ঘুরে ফিরে সবাই ডানে যাই বামে যাই, মানে সব দিকেই মানে আমাদের একটা ক্ষতির সংখ্যা, ভালো কিছু একটা জায়গাতে নেই এই মুহূর্তে। জামাত এবং বিএনপি জড়োয়া ভাই, তারেক রহমান সাহেব নিজেই বলেছেন যে একই মায়ের পেটে দুই ভাইয়ের মতো অবস্থা, জড়োয়া ভাই। তো আপন ভাইদের মধ্যে যখন স্বার্থ নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয়, পৃথিবীর যে কোনো শত্রুর চাইতে অনেক বেশি হয়। তো উইদাউট আওয়ামী লীগ না থাকলে এটা বিএনপি জামাতের যে শত্রুতা, এটা রাজাকার মুক্তিযোদ্ধাদের যে শত্রুতা তার চেয়ে 100 গুণ ডেঞ্জারাস হয়ে পড়বে। যেহেতু তারা একে অপরের দুর্বলতা জানে, বিএনপিও জানে, জামাতও জানে। আবার যদি আওয়ামী লীগ আসে মাঠে, আওয়ামী লীগ ফিরে আসে, আপনি দেখবেন যে জামাত এবং বিএনপির সাথে সেই পুরনো বন্ধুত্ব 1 মিনিট আবার সিমেন্টেড হয়ে যাবে। এই হলো রাজনীতির সমীকরণ। আমাদের যেখানে আমরা এখন হয়তো অনেকে নাহিদকে গালাগালি করি, মাহফুজকে গালাগালি করি, তারপরে শেষে ওই সার্জিস, হাসনাত, এদেরকে আমরা বাজে কথা বলি, কিন্তু ওদেরকে ব্যবহার করেনি, ওদের কাছে যায়নি, তারপর ওদের সাক্ষাৎকার নেন, ওরা যদি বলে দেয় অনেক মানুষের কাপড় চোপড় থাকবে না। এই রাজনৈতিক অঙ্গনের এমন কোনো বড় মানুষ নাই একটা ওদের দ্বারা টেলিফোন করিয়ে, ওদের দ্বারা একটা কন্ট্রাক্টারি নেওয়ার জন্য, এই যে সমাজের মুখোশধারী এমন কোন লোক নাই ওদের কাছে যায়নি। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবকিছু। জামাত তো 3 থেকে 4টি ফ্রন্টে তারা খেলেছে, এটা তো একেবারে প্রমাণিত। তাদের বিএনপির মধ্যে তাদের লোক আছে, এখনো আছে, আওয়ামী লীগের মধ্যে লোক তাদের এখনো আছে। আপনি সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা বলেন, তার আশেপাশে টিল নাও জামাতের লোক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জামাতের লোক আছে। এইটা জামাতের একটা স্টাইলে পরিণত হয়েছে। বেগম জিয়ার জানাজাতে যে লিখিত বক্তব্য পাঠ করা হলো, সেখানে বলল যে তারেক কি বলে, খালেদা জিয়ার যে মৃত্যু হয়েছে এটার জন্য আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই। বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এটা করতে হবে, এটা আমাদের বাংলাদেশের একটা রাজনীতির যাকে বলা হয় এটা ট্রেডিশন হয়ে গেছে। আবার দেখেন এই কথা যেমন জানাজার ময়দান থেকে যে বলেছে, সেটা বয়স্ক মানুষ, কদিন পরে তাকেও মরতে হবে, মরতে হবে। ধরেন এই ধরনের একটা কথা বলা সত্য হলে ভালো, যদি মিথ্যা হয় তাহলে আল্লাহর দরবারে তাকেও জবাবদিহি করতে হবে। কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে তিনি তো সুদীর্ঘ সময় নিঃসঙ্গ ছিলেন ফিরোজাতে, কই তখন তো এরকম যারা জানাজা পার্টি, তো তার বাসার সামনে গিয়ে যদি এই 17 মাসেও তো কেউ যায়নি, মানে উনি মৃত্যুর আগ পর্যন্ত, মানে যখন লাস্টে যখন এভার কেয়ারে গেলেন, যখন নিশ্চিত হয়ে গেল তারেক রহমান আসতেছে, বিএনপি ক্ষমতা আসবে, তখন মানুষের আবেগ ভেঙে এসে পড়লো। কিন্তু এই যে জামাতের যখন রমরমা, এনসিপির যখন রমরমা অবস্থা, তখন তো ফিরোজাতে 100 লোকও যায়নি, 10 জন লোকও যায়নি, বাসা পুরো খা খা। শেখ হাসিনা স্বেচ্ছায় মুক্তি দেওয়ার পরে, স্বেচ্ছায় আমি বলছি, এখানে দল বিএনপি প্রাণান্ত চেষ্টা করেছে, তার উপর চাপ প্রয়োগ করার জন্য ব্যর্থ হয়েছে। পরবর্তীতে বেগম জিয়ার আত্মীয় স্বজন যারা আছে তারা শেখ হাসিনার সঙ্গে একটা নেগোসিয়েশন আসছে এবং শেখ হাসিনা স্বেচ্ছায় বেগম জিয়াকে মুক্তি দিয়েছে। কোনো রকম পলিটিক্যাল প্রেশার ছিল না, দেশি বিদেশি। এই বাস্তবতাটা কেউ বলতে পারে না। এটা মানে আওয়ামী লীগের লোকও বলতে পারে না, বিএনপির লোকও স্বীকার করে না। অথচ মানে উনাকে মুক্ত করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে, তারা ফেল করছে। এটা জেদাজেদি পলিটিক্যাল, কিন্তু যখন ফেল করছে তখন পরিবারের যারা লোকজন আছে তারা সাবমিশন করছে অনেক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, মানবিক কারণে, এবং উনি সেটা গ্রহণ করেছেন। কালকেই আসিফ মাহমুদ ইলেকশন কমিশনে গিয়ে বলছেন যে একটা আতঙ্কিত নির্বাচন হচ্ছে। এখন আসলে নির্বাচনের ট্রেন্ডটা উঠে গেছে। এখানে যদি নির্বাচনটা না হয় এই মুহূর্তে, পুরো নির্বাচন বিধি ব্যবস্থাটাই অনির্দিষ্ট কালের জন্য তৃতীয় এবং চতুর্থ পক্ষের হাতে চলে যাবে, জাস্ট লাইক মিশরের সিসির মতো।
তো এখানে আসলে এখন এই যে নির্বাচনের ট্রেন্ড, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোনো মতে ইলেকশন হলেই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায় চলে আসবে। এটা হলো আজকের দিনের বাস্তবতা। এখন কোনো চক্রান্ত দিয়ে হোক, চেষ্টা দিয়ে হোক, সিদ্ধান্ত দিয়ে হোক, এক্সিকিউটিভ ক্ষমতা দিয়ে হোক, নির্বাচনটা যদি বানচাল করা হয় বা নির্বাচন ঠেকিয়ে দেওয়া হয়, তাহলে বর্তমান সরকার যে বিপর্যয়ের মধ্যে আছে, এই বিপর্যয়টা ভীষণ রকম বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে এবং ওটা কারো নিয়ন্ত্রণ থাকবে না। এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, মোরাললেস আমাদের সবাইকে সাফার করতে হবে। আমরা বাংলাদেশে যারা লোকজন আছি, মানে এখানে কোনো মানুষ, জামাত, বিএনপি, এই তারেক জিয়া দেশ থেকে বিদেশ থেকে আসছেন বা জামাতের আমির আছেন, মানে এখন যে সমস্ত লোকজন খুব সুপ্রিম অবস্থাতে আছেন, কেউ কিন্তু ওই বিপর্যয় থেকে রক্ষা পাবেন না। তার চেয়ে বরং একটা নির্বাচন যদি হয়ে যায়, বিএনপি ক্ষমতা আসলে জামাতের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু নির্বাচন না হলে সবাই ক্ষতি হয়ে যাবে। আবার দ্বিতীয় যে ধাপটা আছে, আমরা এমন একটা ফাঁদের মধ্যে পড়ে গেছি, আবার যদি নির্বাচন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যারাই ক্ষমতায় আসবেন তাদের সফলতা লাভের সম্ভাবনা 1% না, 99% হলো ব্যর্থ হওয়ার সম্ভাবনা। মানে একটা উভয় সংকটের মধ্যে আমরা পড়ে গেছি সুলতানা। যে উভয় সংকটে আমি বুঝতেছি, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে শুধু বলা ছাড়া আর চিৎকার করা ছাড়া এখানে কোনো কিছু সম্ভব না। তো এরকম একটা 99% ব্যর্থতা আপনি দেখছেন নির্বাচন হলেও। ধরেন কথার কথা, যদি আমি নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসবে, এরকমই তো একটা আলাপ আলোচনা চারদিকে হচ্ছে। তো বিএনপির ব্যর্থতা আপনি 99% দেখছেন, তার মানে কি তারেক রহমানের মানে নেতৃত্ব আপনি ব্যর্থ হিসেবে দেখছেন? এখানে তারেক রহমানকে আপনি টার্গেট করবেন না। এখানে ধরেন আজকের এই জায়গাতে যদি শেখ হাসিনা হতেন, তার জন্য 99% আর একটু বেশি থাকতো, 99.5% হতো। বিকজ হলো কি, যে আমরা কোর্স অফ অ্যাকশনে যে খতগুলো করেছি, এই মুহূর্তে ইকোনমি, মানে যে কোনো একটা দেশের, এই যে আমেরিকা যে ভেনেজুয়েলাতে এই কাজ করলো, তার $13 ট্রিলিয়ন তার ডেপ্থ, লোকাল ডেপ্থ। তো $13 ট্রিলিয়ন যে ঋণ আছে, সেই ঋণের ফাঁদ থেকে বাঁচা, অয়েল সাপ্লাইয়ের জন্য সেরকম একটা অমানবিক কাজ করে ফেললো। তো আমাদের ছোট দেশ অনুযায়ী আমাদের অর্থনীতি তার সাথে একটা বড় ফাঁদের মধ্যে আছে। তো পরবর্তী যে নির্বাচিত সরকার, তাদেরকে তো এই জিনিসগুলো মোকাবেলা করতে হবে। প্লাস এই যে ভেঙে পড়া চেইন অফ কমান্ড থেকে শুরু করে, আপনি দেখেন এই সময়টার মধ্যে কি হলো, প্রথমে আওয়ামী লীগের লোক চলে গেল, একটা বিরাট দফা খালি। মানে আওয়ামী লীগের যারা প্রশাসনে ছিলেন, 90% লোক কিন্তু আওয়ামী লীগের ছিলেন, তাদেরকে দমন করে রাখা হয়েছে। সেখানে সুপার নিউমারি হিসেবে বড় বড় পদগুলোতে জামাতের লোক আসছে, মাঝারি পদগুলোতে বিএনপির লোকগুলো আসছে। তো এই গত 17 মাসে বিএনপির যারা নেতৃবৃন্দ, তারা ভীষণ রকম বিরক্ত। যদি বিএনপি ক্ষমতা আসে, তারা কি করবে, মানে বড় বড় পদগুলো থেকে জামাতের লোকগুলো সরিয়ে দেবে, প্রশাসনে আর এক দফা ঝামেলা হবে, আওয়ামী লীগের লোক তো আর আসবে না। তাহলে আপনার রাষ্ট্র চালাতে তো দক্ষ প্রশাসন লাগবে, সেটা তো নেই। এখন এই আওয়ামী লীগ, জামাতের এই কথা বলে খালি করে দেওয়া হবে, ফলে কি হচ্ছে, প্রশাসন চলবে না। বিএনপি কি এই ক্রাইসিসটা বুঝতে পারছে না? তারা যে ইলেকশনে যাচ্ছে, তারা যদি ক্ষমতায় আসে, তাদেরকে এই ক্রাইসিস মোকাবেলা করতে হবে। তারা কি সেটা হ্যাঁ, বিএনপি জিনিসটা খুব ভালো করে বোঝে, আপনার আমার সাথে অনেক ভালো করে বোঝে। এই জন্য আপনি বিএনপিতে প্রথম দিক থেকে আমি যতটুকু জানি, মেন্টালি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 3-4 বছর একটা ব্রিদিং টাইম দেওয়ার জন্য মেন্টালি প্রস্তুত ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো পারেননি করতে, সরকার পারেননি। এর কারণ হলো, মানে এখানে রাজনৈতিক শক্তিগুলো ভদ্রলোকে আসলে সহযোগিতা করেনি। যদি সত্যিকার অর্থে রাজনৈতিক শক্তিগুলো তারা নিজেদের তাকে কি সহায়তা করেননি, নাকি তিনি চাননি? আপনি বললেন যে 3-4 বছর বিএনপি দিতে চেয়েছে ডক্টর ইউনূস সরকারকে, রাইট? তো আমরা তো দেখলাম যখনই আওয়ামী লীগ সরকারের পতন হলো, তারেক রহমান লন্ডন থেকে যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি 3 মাসের মধ্যে নির্বাচন চাইলেন, তারপরে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন, ডক্টর ইউনূসের কথা অনুযায়ী ফেব্রুয়ারিতে আসলেন। তো আপনি কেমন করে বলছেন তারা 3-4 মাস সময়, এবং তাদেরই তো ক্ষতি হলো? মূল ব্যাপারটা হলো যে কতগুলো পলিটিক্যাল বিষয় থাকে, বিএনপি জামাতকে বলতে হয়, নির্বাচন চাইতে হয়, বলতে হয়, নেতাকর্মীকে ঠিক রাখতে হয়। কিন্তু আমি যে কথাগুলো বললাম, সেটা হলো বিএনপির হাইকমান্ড, জামাতের হাইকমান্ড থেকে শুরু করে রাজনৈতিক যারা একদম হাইকমান্ডের চিন্তা ভাবনাগুলো করছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিষয়গুলো আছে, তিনি কিছু কাজ করতে গিয়ে দেখা গেল যে তিনি আমি মানে খুব সেন্সিটিভ জায়গা, যে জায়গাগুলো আছে, সেখান থেকে তিনি কোঅপারেশন পাননি। আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা অনুযায়ী রাজনৈতিক দলগুলো কোনো ব্যাপার রিগ্রেট করেনি, আবার পিছনে এসে মানে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য যা যা করার তারা সবকিছু করেছে। ফলে সম্পর্কটা আসলে আফটার 3 মান্থস এটা নষ্ট হয়ে গেছে। কোন রাজনৈতিক দল? তাকে যদি কেউ
সব রাজনৈতিক দলই, এখানে যারা যারা আছে প্রত্যেকটা রাজনৈতিক দলই তার সামনে গিয়ে ইতিবাচক কথা বলেছে, বের হয়ে এসে নেতিবাচক কথাবার্তা বলেছে। আর দ্বিতীয়ত প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরকে ঠকানোর চেষ্টা করেছে। থার্ডলি হলো প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে তারাই ক্ষমতায় যেতে পারবে। সেটা এনসিপির মতো একটা ছোট নতুন দল, তারাও মনে করেছে দে কুড বি দ্য প্রাইম মিনিস্টার, তারা প্রধানমন্ত্রী হতে পারে। জামাত মনে করছে তারা সেই সেই এই যে তারা আশা দেখেছে, স্বপ্ন দেখেছে, তো আপনি তো এই স্বপ্ন দেখার প্রেরণাদায়ক হিসেবে আপনি ডক্টর ইউনূসকে বলবেন। ডক্টর ইউনূসই তো বলেছেন যে তারা তারা তাকে ক্ষমতায় এনেছে, তারা ভবিষ্যতের নেতৃত্ব। তো আপনি এই রাজনৈতিক দলকে কেন দোষ দিচ্ছেন? যদি ঠিক দেন আছে, ডক্টর ইউনূস নন পলিটিক্যাল, তার একটা বক্তব্য আমরা হয়তো সে মাস্টার মাইন্ড ক্ষমতা এনেছে ইত্যাদি ইত্যাদি, এই কথাটা তো মানে আসলে মিথ্যা কথা বলেননি। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো ছাত্ররাই এনেছেন। উনি আসলে এইভাবে বিদেশে দ্বিধাদ্বন্দ্ব ছিলেন, তার মানে কোন ভয় ছিল, ছাত্ররা আতঙ্ক ছিল। এনেছে? এই যে নাহিদ সার্জিসেরা, তারা তো এখন দেখাই যাচ্ছে যে স্পষ্টতই তারা জামাতের লোক। ওই তো জামাতের লোকও যদি হয়ে জামাত থাকে, এনেছে বলেন, ছাত্ররা কেন নাম দিয়ে তাকে পলিশ করা হচ্ছে? না, মূল ব্যাপার হলো যে এখানে জামাত তো 3 থেকে 4টি ফ্রন্টে তারা খেলেছে, এটা তো একেবারে প্রমাণিত। তাদের বিএনপির মধ্যে তাদের লোক আছে, এখনো আছে। আওয়ামী লীগের মধ্যে লোক তাদের এখনো আছে। আপনি সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা বলেন, তার আশেপাশে টিল নাও জামাতের লোক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জামাতের লোক আছে। এইটা জামাতের একটা স্টাইলে পরিণত হয়েছে। তো এটা হলো যে এটা একটা তারেক কৌশল। রহমানের চারপাশে নাই? আমি তো বললাম বিএনপির চারপাশে জামাতের লোক আছে টিল নাও এখন পর্যন্ত, এবং শেখ হাসিনার চারপাশে এখন পর্যন্ত দিল্লিতে জামাতের লোক আছে। ইটস ওপেন সিক্রেট, এটা এটা পলিসির ব্যাপার। তো এখানে দুটো ব্যাপার হলো, জামাত এই কাজগুলো করে মনে করেছে যে এইটা দিয়ে বোধহয় ক্ষমতায় যাওয়া সম্ভব। কিন্তু এই যে নির্বাচন যখন শুরু হলো, তখন ওই যে তারা যেই জায়গাটাতে থেকে মনে করেছে বিশ্ববিদ্যালয়ে তারা জয়লাভ করবে, ডাকসু হবে, তাদেরকে হিরো বানাবে, আজাহারিকে বানাবে, আহমেদুল্লাহকে হিরো বানাবে, তাদের যে সমস্ত ওয়াজের ময়দানে যারা আছে তাদেরকে দিয়ে তারা একটা মানে যাকে ভাইব তুলে সারা বাংলাদেশের মানুষ ওই হাদির জানাতে যেভাবে অংশগ্রহণ করেছে, বা বেগম জিয়ার জানাজাতে যেভাবে অংশগ্রহণ করেছে, এভাবে দলে দলে লোক ভোট কেন্দ্রে এসে সব দাড়ি ফেলায় ভোট দেবে। তো এই যে তাদের যে চিন্তা এবং চেতনাটা, এই নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তারা বুঝতে পারছে দে আর রং। মানে এখানে সীমিত সংখ্যক রেজিমেন্টাল ফোর্স দিয়ে চক্রান্ত করা যায়, কাউকে বিভ্রান্ত করা যায়, কোন একটা দলের মধ্যে গুপ্তচর ঢুকিয়ে দেওয়া যায়, এই জিনিসগুলো করা যায়। কিন্তু ভোটের যে মাঠে, সেই ভোটের মাঠে এই রেজিমেন্টাল ফোর্সের সাথে সাথে জনপ্রিয়তার একটা রেশিও থাকা দরকার। এখন সেই জনপ্রিয়তার রাশিটা যদি একজনের 100 থাকে, আরেকজনের 90 থাকে, সেখানে রেজিমেন্টাল ফোর্স সাহায্য করে। কিন্তু জনপ্রিয়তা একজনের আছে 100 আর রেজিমেন্টাল ফোর্সের জনপ্রিয়তা আছে 5 দিয়ে কখনোই যাকে বলে জনপ্রিয়তাকে মানে ভোটের মধ্যে ফেস করা যায় না। এই বাস্তবতাটা জামাত এখন বুঝতে পেরেছে। এবং মানুষের একটা সাইকোলজি হলো, যে কোনো মানুষই আপনার বা আমার কথাই চিন্তা করেন, আমরা অনেক কথা শুনি, অনেক কথা করি, কিন্তু বাস্তবে নিজে যতক্ষণ না পর্যন্ত দুর্ভোগের শিকার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা স্বীকার করতে চাই না। আমরা মনে করি যে ইয়ার রাইট। তো জামাতও যে কাজগুলো করছিল প্রথম থেকে, তারা মনে করছিল যে এটাই রাইট, এইভাবে হয়তো শেষ পর্যন্ত গন্তব্যে যাওয়া যাবে। কিন্তু এখন যে অবস্থাটা হয়ে গেছে, এটা আসলে কারোর নিয়ন্ত্রণে নেই। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে সবাই বুঝতেছে যে ইলেকশন করলে তারা ফেল করবে, তারপর কেন তারা যাচ্ছে? জামাতও ফেল করবে, আওয়ামী লীগও ফেল করবে, বিএনপি ফেল করবে। মূল ব্যাপার হলো, আপনি যখন জীবনে চলতে চলতে আপনার ফিরে যাওয়ার কোনো ওয়ে থাকে না, হয় না ট্রাফিক। এখন আপনাকে গন্তব্যে পৌঁছতে হলে কিছু না কিছু হারাতে হবে। তা আপনি ধরে নিলেন আমার প্রাণটা আছে, এই একটু সামনে গেলে আপনি এখানে থাকলে মরে যাবেন, কিন্তু আর একটু সামনে গেলে আপনার একটা হাত যাবে, আর একটু গেলে আপনার পা যাবে, কিন্তু আপনি যখন গন্তব্যে পৌঁছবেন তখন অ্যাটলিস্ট আপনার প্রাণটা থাকবে। তো মানুষ ওই সেম চেষ্টাটাই করে আর কি। এখন আমরা যে অন্যায়গুলো 15 বছর যাবত করেছি, এই 15 বছরের সমস্যার কারণে অসংখ্য সমস্যা হয়েছে, যেগুলো আগামী 15-20 বছর ছাড়া এই সমস্যাগুলো সমাধান হবে না। আপনার 15 বছরের যে সমস্যা দেখেন, এই সমস্যাগুলি কি আগে হয় নাই? আগে ছিল, সহনীয়ভাবে ধীরে ধীরে বাড়ছে, সহনীয়ভাবে বাড়ছে। বাড়ার পরেও যেমন ধরুন এরশাদ জমানা থেকে আমি ধরি, বা যেরকম 15ই আগস্ট মানে স্বাধীনতার পর থেকেই ধরি, বঙ্গবন্ধু জমানা থেকে ধরি, তখন থেকে মব হয়েছে, তখন থেকে ক্রস ফায়ার হয়েছে, তখন থেকে ঘুষ দুর্নীতি সবকিছু হয়েছে। কিন্তু এইগুলো সমাজে নিন্দিত হয়েছে, মানে এগুলো কখনো প্রভাব বিস্তার করে নাই। বঙ্গবন্ধু নিজেও বলছেন যে সব চাটার দলটা খেয়ে ফেলেছে, মানে এই লোকগুলো কখনো সমাজের উপর প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু দেখা গেল যে একটা চোর, স্বীকৃত চোর, সে মন্ত্রী হবে, এটাই 15 বছর হয়েছে খারাপ হতে হতে।
আর সেই মানে একটা খুনি। এখন এখন আপনি তো বলেন ইউনুস জমানা, হ্যাঁ, এখন এই ইউনুস জমানায় এসে সেটি আরো মারাত্মক আকার ধারণ করেছে না? আপনি হবিগঞ্জের মাহাদি দেখুন, যিনি থানায় মানে থানায় বসে প্রকাশ্য বলছে যে আমি পুলিশ হত্যা করেছি, তাকে জামিন দিয়ে দিল। এই শুরু এটা কি আপনি সুরভি এদেরকে আনলেন কেন? এগুলো তো আপনি কক্সবাজার একরাম হত্যার ভিডিও অডিও দেখেননি আপনি? একবার স্মরণ করেন তো। ইলিয়াস আলীকে যেভাবে গুম করা হয়েছে একবার একটু স্মরণ করেন তো। নারায়ণগঞ্জে যে 7 মার্ডার করা হয়েছে, এই 7 মার্ডারের সঙ্গে এই যে ছেলেটা হবিগঞ্জে যে কাজটা করেছে, আপনি সে তুলনাই তো করা যায় না। আমার তো মূল ব্যাপার হলো যে গোল্ডফিশ মেমোরি দিয়ে তো কাজ হবে না। আজ আওয়ামী লীগের লোকজন এত কিছু করার পরও রাস্তায় দাঁড়াতে সাহস পাচ্ছে না, গ্রামে গঞ্জে। মূল ব্যাপার হলো প্রত্যেকটা জায়গাতে অপরাধটা পাহাড় সমান। এখন এই যে ছেলেরা, বাচ্চা ছেলেরা যারা আছে, তারা মক করছে, গালাগালি করছে, 1 2 3 আজে বাজে কথাবার্তা বলছে, কিন্তু ইট ডাজ নট মিন এই যে আমাদের পচে যাওয়া সমাজ, দীর্ঘদিন পচে যাওয়া সমাজ, এই সমাজের উপর তো তারা দাঁড়াতে পারছে না। এই ছেলেগুলো যদি সমাজের স্ট্রাকচার থাকতো, এই ছেলের বাপ নেই। এখন এই ছেলে সমবয়সী যদি আমার একটা ভালো পরিবার থাকতো, এই ছেলেকে তো সেই পরিবারে কাজ করতে দিত না। তাহলে এই সমাজ মানে ওই যে ওই ছেলে হবিগঞ্জে ঘটনা ঘটছে, ওটা কি ইন পার্সন ধরেন কেন? হবিগঞ্জে একটা সোশ্যাল সিভিল সোসাইটি আছে, রাজনীতিবিদ আছে, ওখানে আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে, সবকিছু থাকা সত্ত্বেও এরকম একটা ঘটনা ঘটলে যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, এই ছেলে তো রাজনৈতিক লিডারদের কাছে যেত, মুরব্বীদের কাছে যেত, এবং মুরব্বীরা এই জিনিসগুলো সমাধান করতো। কিন্তু তা না করে সেই ছেলে যখন গেছে, এটা তো সমাজের একটা সার্বিক পচন। আমাদের এই যেখানে আমরা এখন হয়তো অনেকে নাহিদকে গালাগালি করি, মাহফুজকে গালাগালি করি, তারপরে শেষে ওই সার্জিস, হাসনাত, এদেরকে আমরা বাজে কথা বলি, কিন্তু ওদেরকে ব্যবহার করেনি, ওদের কাছে যায়নি, তারপর ওদের সাক্ষাৎকার নেন। ওরা যদি বলে দেয়, অনেক মানুষের কাপড় চোপড় থাকবে না। এই রাজনৈতিক অঙ্গনের এমন কোনো বড় মানুষ নাই একটা ওদের দ্বারা টেলিফোন করিয়ে, ওদের দ্বারা একটা কন্ট্রাক্টারি নেওয়ার জন্য এই যে সমাজের মুখোশধারী এমন কোন লোক নাই ওদের কাছে যায়নি। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবকিছু কই আমার কাছে তো, আমি তো যাইনি সেখানে, যার জন্য যে আমি কথা বলতে পারছি। ওদের বিরুদ্ধে বড় বড় লোকগুলো যারা সমাজের, তারা কেন কথা বলতে পারছে না? কেউ কথা বলতে পারছে না। এর কারণ হলো ওদের ওই সময়গুলো তো নিজেদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ওদের জুতা টানছে, ওদের পা ধরেছে, ওদের মাথায় করে নিয়েছে। ওরা বলছে ওরা লিডার, সমস্ত কিছু। তো এই কাজগুলো তো আমাদের সমাজে সব লোক করেছে। আবার এই যে দেখুন তারেক রহমান সাহেব আসছে, আসার সঙ্গে সঙ্গে দল বেঁধে এই যে চাটার দল কিভাবে তার কাছে সেভাবে যাচ্ছে কোন জায়গাতে। এটা তো আমাদের একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক হয়ে গেছে। শেখ হাসিনার জামানাতে আপনি তো সাংবাদিকতা করেছেন, গণভবনে যে মেলা মিলতো, একটু দেখার মতো বলেন তো, এগুলো দেখলে মেজাজ গরম হয়ে যায়। তো সেই মেলাতে আবার মেলানোর জন্য সবাই মানে নাচানাচি করছে, পোশাক পরে বসে আছে, খালি ডাক কখন থেকে পড়বে। বুঝতে পারছেন? কিন্তু সমস্যা হলো আগে যারা মেলা মিলিয়েছে, পাত্রপাত্রী ছিল, যাত্রা দলের নায়ক নায়িকা ছিল, তাদের মোটামুটি একটু ট্রেন আপ ছিল, ডায়ালগ মুখস্থ ছিল। এখন যারা আসছে তারা তো একেবারে কি বলবো, হিরো আলমের শিষ্য। অভিনয় করার জন্য হিরো আলমের শিষ্য হওয়ার যোগ্যতা নাই এদের। যদি গানের শিল্পী ধরেন, আর মাহফুজ সাহেবের মানে শিষ্য হওয়ার উপযুক্ত এরা না, এটি মাহফুজ সাহেবের শিষ্য হওয়ার উপযুক্ত না। এই লোকগুলো এখন যারা ক্ষমতায় আসবে তাদের জন্য মঞ্চ সাজায় বসে আছে। বুঝেন যে কত বড় একটা বিরক্ত তৈরি হবে আগামীতে। তো তারেক রহমান এখনো খুব বেশি বক্তব্য দেন নাই, মানে নিউজ করার মতো ওনার বক্তব্য এখনো আসেনি, কর্মসূচিগুলোই এসছে। তো আপনি বলছেন যে এখন তাকে নিয়ে যে জয় জয়কার চলছে, খুব দ্রুতই তার জনপ্রিয়তায় ভাটা পড়বে, কেন বলছেন সেটি? না, মূল ব্যাপার হলো যে জনপ্রিয়তায় ভাটা পড়বে না। মূল ব্যাপার হলো আমাদের দেশের কাম টু দ্য রিয়ালিটি, হু ইজ আই এম। আমি একজন মানুষ, আমার একটা নির্দিষ্ট বয়স আছে, আমার একটা পরিচয় আছে, আর আমি এর সাথে কিছু কিছু যুক্ত হয়েছে। আমি যখন টক শোতে যাই, এই আপনার অনুষ্ঠানে আসছি, এরকম অবস্থা দৃষ্টে মানুষ মনে করে যে আমি না জানি হাতি হয়ে গেছি। এখন এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সাহেব লন্ডনে 17 বছর ছিলেন। বাংলাদেশের সব লোক তার বিরুদ্ধে, এই যে এখন যারা গেছে গালাগালি করেছে, এখন যারা এই করছে, কেউ তাকে খোঁজ নেয় নাই, তার সংসারটা কিভাবে চলে কেউ কখনো খোঁজ নেয় নাই। এখন হঠাৎ করে সেই লোকগুলো যদি তারেক রহমান সাহেবকে হিমালয়ের উপরে উঠিয়ে বিরাট কিছু বানিয়ে দেয়, তাহলে এটা তারেক রহমান সাহেবের জন্য একটা ডেঞ্জারাস জিনিস না? এখন আমাকে সব মানুষ বললো যে স্যার রনি সাহেব, আপনার ভিতরে একটা অলৌকিক ক্ষমতা আছে, আপনাকে গিয়ে শুধু হিমালয়ের উপরে ছেড়ে দিলে আপনি দেখবেন একেবারে ঈগল পাখির মতো দুটো পাখা বের হয়ে আপনি উঠতে পারবেন, আমার মনে ছাড়া কোনো উপায় নেই। তো এই লোকগুলো তো মানুষের পাহাড়ে উঠাচ্ছে, এইগুলো একটা। 2 নম্বরে আমাদের দেশ একটা জানাজা প্রিয় দেশ, মানে শুধু এটা বেগম জিয়া হাদির ক্ষেত্রে প্রযোজ্য নয়, সব ক্ষেত্রেই। আমি আমাদের সংসারে দেখছি যে অনেক দূরতম আত্মীয়, দাদার দাদার দাদা পরদাদা, সে 10 বছর বিছানায় পড়েছিল, কোনোদিন খোঁজ নেয়নি।
একটা বিস্কিটও পাঠায়নি, কিন্তু এই লোকটা যদি মরে গেল, সে দেখা গেল সেই কুমিল্লা থেকে সে গলা চিপে গেছে তাদের দেখার জন্য, অথচ 10 বছর সে বিছানায় পড়েছিল, একবার দেখতে আসি। তাই বেগম যেহেতু 2018 সাল থেকে জেলে, একজন লোক তো জেলের সামনে গিয়ে সে বলছে, আমি যদি শেখ হাসিনা জামাতে বলতো যে আমরা এই আজকে 1000 বিএনপির যারা লোক আছে শেখ হাসিনার এই বিরুদ্ধে আমরা পারতেছি না, আমরা বেগম জিয়ার কারাগারের সামনে বসে বসে কোরআন শরীফ পড়বো, তার জন্য দোয়া করবো, কি করে নিষেধ করতো? কেউ করছে বলেন তো? এই যে আহমদুল্লাহ আজহারি তার লাশ মানে কাঁধে নেওয়ার জন্য ওখানে দৌড়ে গেছে, মামুনুল হক, তারা যদি বলতো যে ঠিক আছে আমরা যে মাহফিল হয়েছে এই মাহফিলে আমাদের তো প্রতিদিনই মানে অনেক মাহফিলে আমরা একটা মাহফিলে বেগম জিয়ার জন্য দোয়া করব, এরা তো দোয়াই করে নাই, এরা লাশ ই করতে গেছে। তো এই যে বাস্তবতা, এখন বেগম জিয়াকে নিয়ে, তারেক রহমান সাহেবকে নিয়ে যে একটা ভাইব তৈরি করা হয়েছে, বাস্তবতা হলো যে শেখ হাসিনা স্বেচ্ছায় মুক্তি দেওয়ার পরে, স্বেচ্ছায় আমি বলছি, এখানে দল বিএনপি প্রাণান্ত চেষ্টা করেছে তার উপর চাপ প্রয়োগ করার জন্য ব্যর্থ হয়েছে। পরবর্তীতে বেগম জিয়ার আত্মীয় স্বজন যারা আছে তারা শেখ হাসিনার সঙ্গে একটা নেগোসিয়েশন আসছে এবং শেখ হাসিনা স্বেচ্ছায় বেগম জিয়াকে মুক্তি দিয়েছে, কোন রকম পলিটিক্যাল প্রেশার ছিল না দেশি বিদেশি। এই বাস্তবতাটা কেউ বলতে পারে না, এটা মানে আওয়ামী লীগের লোকও বলতে পারে না, বিএনপির লোকও স্বীকার করে না, অথচ মানে উনাকে মুক্ত করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে, তারা ফেল করছে। এটা জেদাজেদি পলিটিক্যাল, কিন্তু যখন ফেল করছে তখন পরিবারের যারা লোকজন আছে তারা সাবমিশন করছে অনেক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, মানবিক কারণে, এবং উনি সেটা গ্রহণ করেছেন। আচ্ছা, এরপর উনি বের হয়ে আসছেন, বের হয়ে তো দীর্ঘদিন তিনি ছিলেন, তিনি তো অফিসে যাননি, তিনি তো সুস্থ ছিলেন, তিনি বিদেশে যেতে পারতেন, তিনি পিজি হাসপাতালে গেছেন। আসলে তার যে রোগগুলো ছিল সেই রোগগুলো আসলে কিউরেবল ছিল না। লিভার সিরোসিস এটা কিউর হয় না, একটা নির্দিষ্ট বয়সের পরে এটা অপারেশন করা যায় না। আর্থাইটিস যখন বাত হয়, এটা আজীবনে বাত থাকে, তার দুটো সমস্যা ছিল। এই বাস্তবতাকে সত্য কথা না বলে মানুষ ওনাকে নিয়ে টেনে কিনে ব্যবসা করার চেষ্টা করে, সেটা মানে ভালো হয়নি। দ্বিতীয়ত হলো তিনি যখন এই যে কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে তিনি তো সুদীর্ঘ সময় নিঃসঙ্গ ছিলেন ফিরোজাতে, তখন তো এরকম যারা জানাজা পার্টি, তো তার বাসার সামনে গিয়ে যদি এই 17 মাসেও তো কেউ যায়নি, মানে উনি মৃত্যুর আগ পর্যন্ত, মানে যখন লাস্টে যখন এভার কেয়ারে যে গেলেন, যখন নিশ্চিত হয়ে গেল তারেক রহমান আসতেছে, বিএনপি ক্ষমতা আসবে, তখন মানুষের আবেগ বেগে এসে পড়লো। কিন্তু এই যে জামাতের যখন রমরমা, এনসিপির যখন রমরমা অবস্থা, তখন তো ফিরোজাতে 100 লোকও যায়নি, 10 জন লোকও যায়নি, বাসা পুরো খা খা। উনি তো যে সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী সাহেবের বাসার পাশের বাসা ফিরোজা, আমার বন্ধু মিজানুর রহমান চৌধুরী সাহেবের যে বড় ছেলে, আমার বন্ধু, আমি কয়েকবার ওনার বাসায় গেছি, বেড়াতে গেছি, রাতে খেতে গেছি, আপনার ভাবিকে নিয়ে গেছি। তো যাওয়ার পরে গিয়ে পাশে গেছি। হ্যাঁ, তখন ওর পাশের পাশে গিয়ে দেখি, ফিরোজার ওখানে গিয়ে দেখি যে একেবারে খা খা করে, কোনো লোক নাই, দারোয়ানও নাই। তো সেই জায়গাতে লক্ষ লক্ষ মানুষ জানাজা চলে আসলে, এটাকে যদি আমি অ্যাসিড হিসেবে মনে করি, এটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি এটা পলিটিক্যাল অ্যানালিস্ট সেটা মনে করবেন। রনি ভাই, এখন তো বিএনপির থেকে বিভিন্ন জায়গা থেকে, এমনকি বেগম জিয়ার জানাজাতে যে লিখিত বক্তব্য পাঠ করা হলো, সেখানে বলল যে তারেক কি বলে খালেদা জিয়ার যে মৃত্যু হয়েছে এটার জন্য আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই। বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এটা করতে হবে, এটা আমাদের বাংলাদেশের একটা রাজনীতির যাকে বলা হয় এটা ট্রেডিশন হয়ে গেছে। আবার দেখেন, এই কথা যেমন জানাজার ময়দান থেকে যে বলেছে, সে তো বয়স্ক মানুষ, কদিন পরে তাকেও মরতে হবে, মরতে হবে। ধরেন এই ধরনের একটা কথা বলার, সত্য হলে ভালো, যদি মিথ্যা হয় তাহলে আল্লাহর দরবারে তাকেও জবাবদিহি করতে হবে। মিস্টার নজরুল ইসলাম খান এই কথাটা বলেছেন। তো তিনি যথেষ্ট বয়স্ক মানুষ, তো জানাজার ময়দানে দাঁড়িয়ে সাধারণত মানুষ সত্য কথা বলে এবং মৃত্যুকে স্মরণ করে। তো তিনি এই কথাগুলো বলছেন, এখানে রাজনীতির যে বক্তব্যটা, এই বক্তব্যটা তিনি রাজনীতির ময়দানেও দিতে পারতেন, জানাজার ময়দানে বলতে হবে, নট লাইক দ্যাট। আমাদের দেশে রাজনীতি মৃত্যু নিয়ে, লাশ নিয়ে রাজনীতি হয় স্বাভাবিক। আবার অন্যদিকে দেখেন যে বেগম জিয়ার মৃত্যু, তারপরে তারেক রহমান সাহেবের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, বিভিন্ন কন্ডোলেন্স জানানো, এগুলোর পাশাপাশি আবার কিন্তু আওয়ামী লীগের যে সভানেত্রী শিক্ষিত ইদানিং খুব নেতিবাচক কথাবার্তা বলছেন তারেক রহমান সম্পর্কে, হাওয়া সম্পর্কে। ফলে এই বিরোধটা থেকে যাবে, এই বিরোধটা রিকনসিলিয়েশন হবে না, এবং এটা আমাদেরকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, দেবেও না আগামীতে। এমনিতে তার কি বলে বিএনপি এবং জামাতের মধ্যে যে রসায়নটা আমরা দেখি, এটি কতটা মানে ভেতরকার
আর কতটা বাহ্যিক? বোঝার চেষ্টা করুন যে এটা একটা পরিবারের মতো। জামাত এবং বিএনপি জড়োয়া ভাই। তারেক রহমান সাহেব নিজেই বলেছেন যে একই মায়ের পেটের দুই ভাইয়ের মতো অবস্থা, জড়োয়া ভাই। তো আপন ভাইদের মধ্যে যখন স্বার্থ নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয়, পৃথিবীর যে কোনো শত্রুর চাইতে অনেক বেশি হয়। তো উইদাউট আওয়ামী লীগ না থাকলে এটা বিএনপি জামাতের যে শত্রুতা, এটা রাজাকার মুক্তিযোদ্ধাদের যে শত্রুতা তার চেয়ে 100 গুণ ডেঞ্জারাস হয়ে পড়বে। যেহেতু তারা একে অপরের দুর্বলতা জানে, বিএনপিও জানে, জামাতও জানে। আবার যদি আওয়ামী লীগ আসে মাঠে, আওয়ামী লীগ ফিরে আসে, আপনি দেখবেন যে জামাত এবং বিএনপির সাথে সেই পুরনো বন্ধুত্ব 1 মিনিট আবার সিমেন্টেড হয়ে যাবে। এই হলো রাজনীতির সমীকরণ। তো সেখানে তো তারেক রহমান বলছে তাদের পথ হচ্ছে মুক্তিযোদ্ধাপন্থী, এবং জামাত যে কেমন দল তা তো বাংলাদেশের মানুষ 1971 সালেই দেখেছে। করতে বললাম যে এখন যেহেতু আওয়ামী লীগ নেই, ফলে তাদের মধ্যে বিরোধটা তুঙ্গে, এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে বিরোধ, তার চেয়ে জামাত বিএনপির বিরোধ হবে আরো মারাত্মক, আরো মারাত্মক যদি আওয়ামী লীগ না থাকে। আর যদি আওয়ামী লীগ আসে, তাহলে ওই আগের জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে চলে যাবে, অন্যান্য দল আওয়ামী লীগের সাথে চলে যাবে, ইসলামী দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, চরমোনাই সেই আওয়ামী লীগের সঙ্গে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আবার জামাত বিএনপির সাথে চলে যাবে, এইটাই। তো তার মানে যা হচ্ছে এটা একটা পাতানো পাতানো, আর নিজেরা নিজেরা পাতানো না, এটা না না পাতা, এটা হলো সময়ের মানে আপনার ঘটনা হলো যে আগের দিন আরব দেশে যেন যুদ্ধ না থাকতো, আইএমএ জাহিলিয়াতের জামানাতে, তো যুদ্ধ না থাকতো তখন নিজের পরিবার, ভাই বোনেরা, স্বামী স্ত্রীরা ঝগড়া করতো, মারামারি করতো, তলোয়ার করতো, নিজেরা নিজেকে মেরে ফেলতো। এটা হলো রাজনীতির কলহ বিবাদ। তো এখন এই যে কলহ বিবাদ গুলো হচ্ছে, এটা হলো কোর্স অফ অ্যাকশন। সময়ের কারণে এটা হচ্ছে, এটাই যতদিন স্বাভাবিক। এরকম নীরব থাকে ততই ভালো, তাদের কোন দল বেশি দেখা যাবে নাকি? না, এটা ভালো হবে কেন? এটা তো আওয়ামী লীগ না থাকার কারণে কি হচ্ছে, রাজনীতির যে ব্যালেন্সটা তো নষ্ট হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাচ্ছে, রাজনীতির বোধ বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আজ যদি গণতন্ত্র বলতে এটা ভারতের কথাই চিন্তা করেন, ইংল্যান্ড, আমেরিকা আছে, এখানে সোসাইটি আপনি বার্নি স্যান্ডার্সের মতো মানুষ, বারাক ওবামার মতো মানুষ, সমস্ত মানুষগুলো এই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে যে সে যে কাজটা করছে এটা ভালো করেনি। তো এই হলো গণতন্ত্র। এখন সেই গণতন্ত্র প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার মতো করে বলতে দিতে হবে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে তার একটা মূর্তি বানায় যেভাবে লাথি গুঁতা দিচ্ছে নিউ ইয়র্কের রাস্তাতে, এটা বাংলাদেশে যদি করা হয় আমরা এটা অ্যালাউ করবো না। তো যার জন্য গণতন্ত্রের জন্য সব পক্ষেরই মানে তার মনের মধ্যে যা আছে আচ্ছা মতো বলতে দিতে হবে, আচ্ছা মতো বলতে দিতে হবে। তার জন্য আসলে আওয়ামী লীগের উপস্থিতি খুবই জরুরি। কিন্তু আওয়ামী লীগ যদি না থাকে, তাহলে এই সংঘর্ষের কারণে কি হচ্ছে, রাজনীতির সৌন্দর্য, ব্যাকবোন যা কিছু আছে, ক্যারেক্টারিস্টিক সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো আওয়ামী লীগ ফিরবে কবে? আপনি তো দুদিন পর পরই বলেন এই যে আসছে আওয়ামী লীগ, এই যে শেখ হাসিনা ফেরত আসছেন। মানে এরা যদি ভালো করে আওয়ামী লীগ ফিরে আসতে মানে 20 বছর লাগবে। এরা যদি মোটামুটি টিকে যায় সহনশীল, এই কথা আমি সবসময় বলি। আর এরা যদি ভালো না করে, আওয়ামী লীগ কালকে ঢুকে পড়ে যেতে পারে, টুমরো, ইভেন টুমরো। এইটাই মানে মানুষ করে কি যে এটা নিতে পারে না। মানে আমি যেভাবে যে আপনাকে সংক্ষেপে বললাম যে আওয়ামী মানে বর্তমান ইউনিট সরকার বা বর্তমানে যে আগামীতে যে ইলেকশন আসবে, সবকিছু যদি স্বাভাবিকভাবে চলে, আওয়ামী লীগের রিহ্যাবিলিট হতে মিনিমাম 2 যুগ লাগবে, 20 ইয়ার্স লাগবে। আদারওয়াইজ রাজনীতি করতে পারবে না, ক্ষমতা তো দূরের কথা, সমাজে দাঁড়াতেই পারবে না। আর যদি এরা ব্যর্থ হয়, তাহলে মেবি টুমরো। এই হলো এখন বক্তব্য। আপনি দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। একটা বলেছেন যে যে সরকার আসবে তাদের ব্যর্থ হওয়ার আশঙ্কা 99%, ঠিক আছে। আর একটা জিনিস বলছেন যে সমাজে ভারসাম্যই নষ্ট হয়ে গেছে, রাজনীতিতে, রাষ্ট্রে আওয়ামী লীগের অনুপস্থিতি ভারসাম্য নষ্ট করছে। তো দুটাই তো আনস্টেবিলিটির কথা ইঙ্গিত করছে। সো ইট ডাজ নট মিন, আমি বুঝতে পারছি, ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো তৈরি হবে। মূল ব্যাপার হলো যে যারা ব্যর্থ হবে, সেখানে প্রতিস্থাপিত আওয়ামী লীগ না হয়ে যদি অন্য কোনো তৃতীয় শক্তি হয়, তারা যদি সফল হয়ে যায়, তো তারা সফল হলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত পুরো রাজনৈতিক প্রক্রিয়াটাই ধ্বংস হয়ে যাবে ফর লং ডেজ, লাইক মিশর, যেটা আমি প্রথমে যেটা বললাম। আমি তো বললাম যে এখন যা কিছু নির্ভর করবে এটা হলো সফলতার উপরে। সফল হলে মানে অনেক অবৈধ জিনিস অবৈধ হয়ে যায়, আর অনেক বৈধ জিনিস অসফল হলে সেটার কোনো গ্যারান্টি থাকে না। তো বিএনপির যদি ওই রাজনৈতিক প্রজ্ঞা থাকে, তাদের কি উচিত নয় আজকে একটু সংক্ষিপ্ত বিএনপির যদি ওই প্রজ্ঞা থাকে, তাদের এই একতরফা নির্বাচন বাদ দিয়ে আওয়ামী লীগকে নিয়ে এসে নির্বাচন করাটা কি বুদ্ধিমানের কাজ নয়?
বিএনপি বুঝে, কিন্তু বিএনপির পক্ষে এটা সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এখানে বসে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা বা তাদেরকে ইনক্লুসিভ নির্বাচন করার মতো যে মানে পরিবেশ পরিস্থিতি দরকারি কথা বলার জন্য একটা দায়িত্বপূর্ণ জায়গাতে থেকে এটা সম্ভব না। এখন যদি তারেক রহমান সাহেব বলেন, সারা বাংলাদেশ তার বিরুদ্ধে চলে যাবে। সমস্ত রাজনৈতিক দলগুলো পলিটিক্যালি বলবে এই তারেক রহমান সাহেব শেখ হাসিনাকে, সাবেক স্বৈরাচারকে করতে চাচ্ছে। ইভেন জামাত প্রথম দিকে এসে বললো যে এটা আমি জেনারেলি অ্যামনিস্টির কথা বললো, সবাই জামাতের আমিরকে ধরলো একে প্রথম দিকে। আবার প্রথম দিকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তারা কিন্তু আওয়ামী লীগকে বলেন যে সারা বাংলাদেশ বিরুদ্ধে চলে যাবে, আমি তো দেখি মানুষ মুখিয়ে আছে। না না না, এটা আপনি ওখান থেকে ভুল দেখছেন। মানুষ মুখী আছে মানে আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, যারা ডিপ্রাইভ, তারা স্বপ্ন দেখতেছেন। মানে একটা সন্তান মরে গেলে যেভাবে পিতা মাতা মনে করে এই বুঝি কবর থেকে উঠে আসলো, আওয়ামী লীগের 35% লোক, মুখের কথা না তো, সারা বাংলাদেশে অলমোস্ট 6 থেকে 7 কোটি লোক আছে আওয়ামী লীগ করে। তো এই লোকগুলো আপনি ডিনাই করতে পারেন না। না না, ডিনাই করতে পারে না, বাট তারা তো এখন সব প্যারালাইজ, তারা তো সব এখন আইসিইউ তে আছে। দে আর লায়াবিলিটিস ফর দ্য সোসাইটি, তারা তো দাঁড়াতে পারছে না। আপনার সমাজের অর্ধেক মানুষ যদি লায়াবিলিটিস হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, আপনার তো আমি সমাজ তো সেই কথাই বলছি। হ্যাঁ। না, এখন ওদেরকে আপনি এখন এই যে পুরো যে লোক, তাদের কাউকে যে আপনি অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভেটেড করবেন, এটা সম্ভব না। অ্যাক্টিভেটেড এসে আওয়ামী লীগের লোকজন কি করতে হবে? এখন আওয়ামী লীগের যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও চেষ্টা করেন যে ওবায়দুল কাদের সাহেব বা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তাদের ইমিউনিটি দেওয়া হবে, তারা বাংলাদেশে আসুন, অফিস খুলুন, তারা সাহস পাবেন না, কেউ আসতে সাহস পাবে না, আওয়ামী লীগের অফিসের কাছে কেউ যেতে সাহস পাবে না। মানে এই 15 বছরে যারা নেতৃত্বের পর্যায়ে এই জনগণকে যারা ঐক্যবদ্ধ করেছে, মানে এই 6 কোটি বাঙালিকে ব্যবহার করে যারা পোলাও কুরমা খেয়েছে, তারা মোরাল ক্যারেজটা হারিয়ে ফেলেছে, শক্তিটা হারিয়ে ফেলেছে, শক্তিমত্তাটা হারিয়ে ফেলেছে। ফলে এদের রিগেইন করতে সময় দরকার হবে, ব্রিদিং টাইম দরকার হবে। আওয়ামী লীগের তো নেতৃত্বর, আমি বলি একদম তৃণমূল থেকে যদি নেতৃত্ব উঠে আসে, তারা রেডি, আমি যতটুকু শুনেছি। না, একজনও রেডি না। আপনি যেটা শুনলে হবে না, বললে হবে না। আমি এখানে ব্যাপার হলো যে আমি তো প্র্যাকটিক্যালি রাজনীতি করেছি, করে যাচ্ছি। তো আমি দুটো বড় রাজনৈতিক দল খুব ঘনিষ্ঠ জন, একেবারে যখন আমি আওয়ামী লীগে ছিলাম শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক ছিল, এর নিচে না। আবার বিএনপির সঙ্গে আছি, তারেক রহমান সাহেবের নিচে কারোর সাথে আমার এরকম কোনো দহরম মহরম নেই। আবার অন্যদিকে জামাত জাতীয় পার্টি, ওখানে এরশাদ সাহেব বলেন, জামাতের আমির বলেন, তাদের সাথে সেই সম্পর্কটা। ফলে একটা রাজনৈতিক দল কতটা প্রস্তুত আছে, বাংলাদেশে কি অবস্থা আছে, এটা আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেখান থেকে আমি বলছি যে তৃণমূলের একজন কোনো নেতাকে আপনি, এখন আমি চ্যালেঞ্জ দিলাম যে আপনি 5 জন লোককে ঘোষণা দিয়ে বলেন যে আমরা জেলে যাব শুধু, আর সরকার বলবে যে আমরা জেলে নেব না। এই কথা বলার পরও 32 নম্বরের সামনে একটু দাঁড়াতে বলেন তো, জাস্ট এখানে বলেছে, গোলাম মোল্লা রনি বলেছে 5 জন লোক আওয়ামী লীগের নামধারী, রাস্তায় মব করে তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, কে রিস্ক নেবে? না না, এই তো শাসন নাই। না না না, ওই তো মব তো হবে। মূল ব্যাপার হলো মানে মবের ক্ষেত্রে যদি সে বলে যে আমি মব হবে আমার উপর, আমাকে পিটিয়ে মেরে ফেলবে, আমি 5 জন লোক, 6 কোটি লোকের মধ্যে আমি 5 জন লোক আমরা আত্মদান করব, এভাবে তো পৃথিবীতে যুদ্ধ হয়েছে। আপনি 1 কোটি লোক পারস্য থেকে যুদ্ধ করতে গেছে, এই যে আমরা ম্যারাথনের রেস বলি, তো 1 কোটি লোক, 1 কোটি সৈন্য সম্রাট জার্কশেসের যুদ্ধ করতে গেছে পারস্যে। তো সেখান থেকে তারা এই 1 কোটি লোকের মুখোমুখি করলো কি গ্রিসের 500টি শাসক পরিবার, 500 শাসক পরিবার, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে রাজপুত্র আনলো, যে দেশের জন্য এদেরকে আত্মাহুতি দিতে হবে। এই 500 রাজপুত্র এসে এই 1 কোটি লোকের সামনে এসে দাঁড়ালো এবং 500 জন লোককে মেরে ফেললো। তো এখন আওয়ামী লীগের এরকম ওই জমানাতে কয়েকজন লোক ছিল বলেন, এখন আওয়ামী লীগের এরকম 500 লোক দরকার নাই, 50 জন লোককে দাঁড়া করান না, যে তারা ঠিক আছে আমাকে মেরে ফেলুক, আমি আওয়ামী লীগের জন্য সারা জীবন এই কাজগুলো করেছি, আমার সামনে বঙ্গবন্ধুর মাথা ভেঙে ফেলেছে, বাড়ি ভেঙে ফেলেছে, আমার বেঁচে থেকে লাভটা কি? আমি এটা ব্যাপার বলবো, আপনি একজনও পাবেন না, সিঙ্গেল ওয়ান পাবেন না। তো যার জন্য এই যে মোরাল যে ক্যারেজটা, অনেক কথা বলা যায় দূর থেকে, কিন্তু বাস্তবে তো আমরা এখানে দেখছি, পুরো জিনিসগুলো দেখছি। যারা মব করছে, খুব অল্প লোক মব করছে। আওয়ামী লীগের যে শক্তিমত্তা, বিএনপির মতো যে দলের শক্তিমত্তা, তারা একটু রুখে দাঁড়ালে এই মব দাঁড়াতে পারে না, তো 1 মিনিটও দাঁড়াতে পারে না। শেষ করবো রনি ভাই, এই যে একতরফা নির্বাচনে আওয়ামী লীগের লাভ না ক্ষতি? এখানে একতরফা নির্বাচন কারো লাভ নাই, কারণ আওয়ামী লীগের তো ক্ষতি হয়েই গেছে। আওয়ামী লীগের এখন আর লাভ ক্ষতির পর্যায়ে নাই। আওয়ামী লীগের এখন, আওয়ামী লীগ ফিরে আসলো এই অবস্থার মধ্যে, ভঙ্গুর অবস্থার মধ্যে, তার ক্ষতি ছাড়া লাভ হবে না।
আবার এখন মানে এখন আমরা যে পর্যায়ে পড়ছি, ঘুরে ফিরে সবাই ডানে যাই বামে যাই, মানে সব দিকেই মানে আমাদের একটা ক্ষতির সংখ্যা, ভালো কিছু একটা জায়গাতে নেই এই মুহূর্তে। মিরাকেল কিছু ঘটে না মানব জীবনে। নাসিদ, আপনি এত সারা পৃথিবী চেষ্টা করে, আফ্রিকাটা ছোট্ট দেশ বুরুন্ডি, সেখানে তারা একটা গৃহযুদ্ধ থামাতে পারে না, এত সোজা জিনিস নয়। রাজনীতি অনেক জটিল বিষয়। ধন্যবাদ। জি, গোলাম মোল্লা রনি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে জি, আজকে জি। তার জন্য। আপনি ভালো থাকুন। থ্যাংক ইউ।